আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, আরও আঘাত পাবে হামাস। গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বিরল সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আজ এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং হামাসকে আরও শক্তিশালী আঘাত দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরপর জানাবো, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের পর্যালোচনা করছে হামাস, শীঘ্রই প্রতিক্রিয়া। দুই মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। মিশরের রাষ্ট্রোত্তর টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভি এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। খবর রয়টার্স এবং আল জাজিরার। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ক্ষমা চাইতে হবে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছেন। গতকাল তিনি এক ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল থেকে $2.2 বিলিয়ন অনুদান বাতিল করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর মওকুফ সুবিধাও বাতিল করা হবে। আজ এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট চান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্পের কাছে ক্ষমা চাক। হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেছেন, আমরা কখনোই ক্ষমা চাইব না। আমরা সংবিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। এদিকে অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর 15 বছরের কারাদণ্ড। অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা এবং তার স্ত্রী নাদিন হেরেদিয়া। এই অভিযোগে আজ লিমার একটি আদালত দুইজনকে 15 বছর করে কারাদণ্ড দিয়েছে। তবে রায় ঘোষণার সময় পেরুর প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকলেও তার স্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই তিনি ব্রাজিলের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আজ টেলিফোনে আলাপ করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ বিন রাশিদ আল জায়ানি। আজ বাহরাইনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকেও বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। আবারও আঘাত পাবে হামাস। গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আজ এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার চিহ্ন উচ্চারণ করেছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানা গেছে, তিনি উত্তর গাজা সফরে যান, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে কথা বলেছেন। টাইমস অফ ইসরায়েল জানায়, সেখানে সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, হামাসকে আরও কঠিন আঘাত দেয়া হবে। খবর এএফপির। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেছেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় সেই হুমকি দিয়েছেন।
2023 সালে অক্টোবর থেকে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল, পরে জানুয়ারি 19 তারিখ এক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে নতুন করে গাজায় আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে গাজার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় ইসরায়েল। ফলে হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের এক অংশ আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পলায়ন শুরু করেছে। নেতানিয়াহু এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বারবার বলে আসছেন, হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার কেবলমাত্র সামরিক চাপে ফল পাওয়া সম্ভব। ইসরায়েলি সরকার জানায় 251 জন ফিলিস্তিনিদের মধ্যে এখনও 58 জন গাজায় আটক আছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে মাত্র 24 জন এখনও জীবিত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছে 1,16,000-এর বেশি মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। সম্প্রতি এই সফরকে অনেকেই নেতানিয়াহুর কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। সেখানে তিনি সেনাদের মনোবল বাড়ানো এবং হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের পর্যালোচনা করছে হামাস। শীঘ্রই প্রতিক্রিয়া। দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরের রাষ্ট্রোত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। খবর রয়টার্সের। আল জাজিরা জানায়, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পৌঁছেছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, তারা পর্যালোচনা করছেন এবং যত শীঘ্রই সম্ভব এই ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠীর হাইকমান্ড। তবে সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে তা পুরোপুরি অনিশ্চিত, কারণ সম্ভাবনায় এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয় তাহলে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনা সেশন শুরু করবে ইসরায়েল। হামাস এই শর্ত মানবে কিনা এখন তা অনিশ্চিত। এই ইস্যুতে আবু জুহরি বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুর সঙ্গে অন্তত 10 লাখ রেড লাইন যুক্ত। নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীর হাইকমান্ড আলোচনায় বসবেন, তবে দেখা যাক কি সিদ্ধান্ত নেন তারা। তিনি আরও বলেছেন যে হামাস যত শীঘ্রই সম্ভব এই ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে। এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাস। সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয় তাহলে হামাসও গাজায় বন্দী সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে। তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল, ফলে জিম্মিরাও মুক্তি পায়নি। তবে এবার হামাস শীঘ্রই প্রতিক্রিয়া জানাবে বলে আশা করছে মধ্যস্থকারীরা। মিশরের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গ বলেছেন, হামাস এখন খুব ভালো করেই জানে যে সময় কত মূল্যবান এবং আমরা বিশ্বাস করি তারা শীঘ্রই এই প্রস্তাবে সাড়া দেবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছে। তিনি হুঁশিয়ারিতে বলেছেন, প্রশাসন পরিচালনার পদ্ধতি পরিবর্তন না আনলে হার্ভার্ডে কর মওকুফের সুবিধা বাতিল করা হবে। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট চান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্ষমা চাক, হার্ভার্ডকে ক্ষমা চাইতেই হবে। এই বক্তব্য আসে এমন এক সময় যখন একদিন আগেই বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত 2.2 বিলিয়ন মার্কিন ডলারে ফেডারেল অর্থায়ন স্থগিত করা হয়েছে। এরই মধ্যে গবেষণা কার্যক্রমে এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন গবেষককে তার যক্ষ্মা গবেষণা কার্যক্রম বন্ধ করতে হয়েছে। ট্রাম্পের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও হামাসের প্রতি সহানুভূতির নামে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে।
আসছে। তিনি দাবি করেছেন হার্ভার্ড সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সত্তার মতো আচরণ করছে এবং তাই তাদের কর ছাড় বাতিল করা উচিত। ট্রাম্প এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছেন, হার্ভার্ড যদি সরকারি নির্দেশ না মানে তাহলে তাদেরও করমুক্ত মর্যাদা বাতিল করে তাদেরকে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কর বাধ্য করা উচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এ বিষয়ে বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা বা সংবিধান সিদ্ধ অধিকার নিয়ে কোনো আপোষ করব না। বিশ্ববিদ্যালয়ের সরকারে এমন নজরদারিতে শিক্ষার স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। এ নিয়ে হার্ভার্ডের অবস্থানকে সমর্থন করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটার পোস্টে তিনি লিখেছেন, শিক্ষার স্বাধীনতাকে দমন করার এক জবরদস্তি প্রচেষ্টা হার্ভার্ড সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য, কেবল হার্ভার্ড নয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও বহু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের আর্থিক চাপ ও পর্যবেক্ষণমূলক চাহিদার মুখোমুখি হয়েছে। এর জন্য জাতিগত বৈচিত্র্য ও অধ্যাপকের মতাদর্শ এমনকি মিডল ইস্ট স্টাডিজ বিভাগের উপর নজরদারি চাপানো হয়েছে। বিশ্লেষকদের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে এক বৃহৎ সাংবিধানিক সংঘাতের সূচনা হতে পারে। অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী 15 বছরের কারাদণ্ড। অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওয়াল্টা হুমালা এবং তার স্ত্রী নাদিন হেরেদিয়া। এই অভিযোগে আজ লিমার একটি আদালত দুইজনকে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন। বিবিসি জানিয়েছে, সাবেক এই দম্পতির বিরুদ্ধে ব্রাজিলের বিতর্কিত নির্মাণ সংস্থা ওডেব্রেখটের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী 2006 থেকে 2011 সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ওই অর্থ ব্যবহার করেছিলেন। হেরেদিয়া ছিলেন হুমালার নির্বাচনী প্রচার দলের অন্যতম মুখ্য সংগঠক এবং ন্যাশনালিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা। প্রসিকিউশন দাবি করেছিল হুমালার 20 বছর এবং হেরেদিয়ার 26.5 বছর কারাদণ্ড হওয়া উচিত। তবে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার পর আদালত উভয়কেই 15 বছর করে সাজা দিয়েছে। রায় ঘোষণার সময় সাবেক প্রেসিডেন্ট হুমালা আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে তার স্ত্রী হেরেদিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছেন। হুমালা এবং হেরেদিয়া দুইজনই তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রায় ঘোষণার আগেই নাদিন হেরেদিয়া এবং তার পুত্র ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, বিগত কয়েক বছরে পেরুর একাধিক শীর্ষ রাজনীতিবিদ ওডেব্রেখট কেলেঙ্কারির জালে জড়িয়ে পড়েছে। হুমালার বিরুদ্ধে এই মামলাটি ছিল প্রথম, যেখানে কোনো পেরুর প্রেসিডেন্টকে অর্থ পাচারের দায়ে সাজা দেওয়া হয়েছে।